গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স 19 নং প্ল্যাটফর্ম। আজ 27 জুন 2025 শুক্রবার, ঘড়িতে সকাল 9:48। আমি দাঁড়িয়ে আছি 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেসে C1 কোচের সামনে। ভোরবেলা 6:45-এ ছাড়ার কথা, কিন্তু 9:48-এ এইমাত্র ট্রেন দিল। বলছে কখন ছাড়বে তার ঠিক নেই। এখন ট্রেন পরিষ্কার হচ্ছে। আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি, অর্থাৎ সোজা রথযাত্রা। তাই ভেবেছিলাম যে দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের প্রথম রথযাত্রায় সামিল হয়ে রথের রশিতে টান দেবো, কিন্তু মনে হয় না এই ট্রেনে চাপার দৌলতে সেই সৌভাগ্য হবে। 186 কিলোমিটার পাড়ি দিয়ে সকালবেলা 10:05-এ দীঘা স্টেশনে পৌঁছানোর কথা, এবং দুপুর 2:30-টায় রথযাত্রা শুরু। দীঘা স্টেশনে এইমাত্র পৌঁছলাম। সকাল 10:05-এ যেটা পৌঁছানোর কথা, পৌঁছলো এইমাত্র বিকেল 4:15। ওখান হাওড়া থেকে ছেড়েছিল 11:15টায়। এতক্ষণে মাসির বাড়ির রথ পৌঁছে গেছে। দীঘার ট্রেনের বহুদিন ধরে যা পারফরমেন্স, তাতে বাসে করে আসা যাওয়া করাই ঠিক হবে, যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতির উন্নতি হয়। চলুন প্রথমে নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির দর্শন করি। সোজা রথে শুধুমাত্র নিমকাঠের বিগ্রহ মাসির বাড়ি যাবে, কিন্তু মন্দিরে পাথরের বিগ্রহ নিয়মিত পূজার্চনা চলবে এই কদিন। কিছুদিন পর পুরোপুরিভাবে গর্ভগৃহে ছবি ভিডিও তোলার উপর নিষেধাজ্ঞা জারি হবে। তাই তার আগে যতটা দেখানো যায় আমার এই চ্যানেলের মাধ্যমে আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য সেটাই করব। তারপর মাসির বাড়িতে গিয়ে রথগুলো দেখব ও মন্দিরের বিগ্রহ দর্শন করে মাসির বাড়ি সংলগ্ন সমুদ্র তীর বরাবর হেঁটে ওল্ড দীঘাতে আমার মাস তিনেক আগে অনলাইনে বুক করা দীঘালি 1-এ চেক ইন করে হোটেলের সম্পূর্ণ রিভিউ দেবো। আমরা 2 নম্বর গেট দিয়ে মন্দিরে প্রবেশ করব। আগে কাউন্টারে টোকেন নিয়ে জুতো রাখতে হবে। বড় ব্যাগ থাকলে 2 নং গেটের ওখানেই কাউন্টার আছে, কিন্তু আমার একটি ছোট ব্যাগ আছে বলে তা রাখতে হবে না। দু নং গেটের ঠিক আগে এই যে ওয়াটার কাউন্টার আছে, এটার পাশ দিয়ে সোজা গিয়ে ওই যে ডান দিকে দেখতে পাচ্ছি লাইন রয়েছে, ওখানে জুতো রাখতে হবে টোকেন নিয়ে। এরপরে ব্যারিকেডের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি 2 নম্বর গেটে প্রবেশ করার জন্য। অবশেষে 2 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। দেখা যাক, এগিয়ে যাচ্ছি। ট্রাইপড অ্যালাউ নয়, এছাড়া মন্দিরের ভেতরের ভিডিও করতেও ঠিকমতো অ্যালাউ করবে না। দেখা যাক কি হয়। গেট দিয়ে ঢুকেই এই জায়গাটা রেখেছে বিশাল বড় বসার জন্য ও কোনো অনুষ্ঠান, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান এইসব করার জন্য। দূরে এগুলো বাতিস্তম্ভ, আর তার পেছন দিকে সব মন্দির আছে। আমরা যাব। হ্যাঁ হ্যাঁ, চ্যানেলে নবনির্মিত দীঘা জগন্নাথ মন্দির যে ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে, তার বলার অপেক্ষা রাখে না।
আমরা অরুণ স্তম্ভের সামনে দাঁড়িয়ে আছি। আজকে রথযাত্রার দিন কি সুন্দর করে এটা সাজানো। মেন মন্দিরের গর্ভগৃহে ঢোকার জন্য 4টে গেট আছে, সিংহদুয়ার, হস্তিদুয়ার, ব্যাক্রদুয়ার, অশ্বদুয়ার। কি সুন্দর অরুণ স্তম্ভের কারুকাজ করা। আর এইটা দিয়ে আমরা ভেতরে ঢুকবো, এটা হলো সিংহদুয়ার। কি সুন্দর সাজিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আমরা ভেতরে ঢুকবো। চারদিকে ক্যামেরা বন্ধ করুন, ক্যামেরা বন্ধ করুন করে চিৎকার শুরু করে দিয়েছে। কি সুন্দর লাগছে। হ্যাঁ বল, হ্যাঁ ঠিক আছে, বললো স্ট্যান্ডটা ব্যবহার করবেন না। সিংহদুয়ার দিয়ে ভেতরে ঢুকে প্রথম মন্দির। প্রথমেই ডান দিকে একটা জগন্নাথ দেবের মূর্তি পড়ল, সেটাকে আমরা ক্রস করে এগিয়ে গেলাম। প্রশস্ত এলাকা, তো দুদিকে দুটো জলাশয় পড়বে এবং সেখানে পদ্ম চাষ হয়েছে। এই যে এই রকম পদ্ম ফুলগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে এখানে। আর পুরো মন্দিরটা কলিঙ্গ স্থাপত্যের ছোঁয়া পাওয়া। এই নবনির্মিত মন্দির হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে। রাজস্থান থেকে আনা হয়েছিল প্রায় 800 দক্ষ কারিগর। এই বছর 30শে এপ্রিল উদ্বোধন হয়েছে। রোজই মন্দিরে পাল্লা দিয়ে বাড়ছে ভক্ত সমাগম। জেলা, রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশি ভক্তরাও এসে গা ভাসাচ্ছেন ভক্তিরসে। এই রকম কাজকর্ম, কারুকাজগুলো খুব সুন্দর। চারদিকটা ঘুরে ঘুরে দেখতে হয়। আমরা এরপরে দ্বিতীয় যে মন্দিরটায় ঢুকছি, খুব সুন্দর কারুকাজ করা, আলোর কাজ, এবং ডান দিকে রয়েছে বিষ্ণুদেব অনন্ত শয্যায় শায়িত রয়েছেন। আমরা এরপর এগিয়ে যাই। আমরা এবারে মেন জগন্নাথ দেবের গর্ভগৃহের দিকে যাচ্ছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জগতের পিতা তুমি, অনাথের নাথ। জগতের পিতা তুমি, অনাথের নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। দীনবন্ধু দয়া সিন্ধু মুরারি কেশব। দীনবন্ধু দয়া সিন্ধু মুরারি কেশব। পদ্মনাভ দেব গর্ভ শ্রীকৃষ্ণ মাধব। জগত পালনকারী ত্রিলোকের নাথ। জগত পালনকারী ত্রিলোকের নাথ। প্রভুর প্রভু তুমি, মহাপ্রভু জগন্নাথ। প্রভুর প্রভু তুমি,
नीलाचलनिवासाय नित्याय परमपदने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ওই দূরে খড়ের চালায় উদ্বোধনের সময় যে হোমযজ্ঞ হয়েছিল, এবছর 12ই জুন ওখানে স্নানযাত্রা হয়েছে জগন্নাথ দেবের 108 কলসির জলে। আজকে খুব বৃষ্টি পড়ছে সমানে। মন্দির দেখা কমপ্লিট। আমরা এখন বাইরে বেরিয়ে যাব গেট দিয়ে। তারপরে দূরে যে চৈতন্য গেট আছে ওই দূরে দেখতে পাচ্ছি, ওইটার মধ্য দিয়ে আমরা মাসির বাড়ি যাব। আমরা বেরিয়ে এসেছি। এটা হলো বাইরের গেট। ভালোই ভিড় আছে, দুর্যোগ চলছে, সকাল থেকেই বৃষ্টি পড়ছে। রথযাত্রার দিন বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। চলুন যাওয়া যাক মাসির বাড়ি, যেখানে আমরা রাস্তাতেই দেখতে পাবো 3টে সুদৃশ্য রথ এবং মাসির বাড়িতে পুরনো জগন্নাথ মন্দিরে বিগ্রহ দর্শন করব। চলুন যাওয়া যাক। এখান থেকে মাসির বাড়ি হেঁটে গেলে 750 মিটার, খুব একটা দূরে নয়, এখনই পৌঁছে যাব। জগন্নাথ দেবের মাসির বাড়ির ওখানে এসে গেছি। তো একদম সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হলো জগন্নাথ দেবের রথ। এখানে সারথি হচ্ছে মা কালী, 4টে সাদা ঘোড়া আছে। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দী ঘোষ। এই রথ 16 চাকার। ধ্বজা সমেত রথের উচ্চতা 30 ফুট, চওড়া 22 ফুট। লাল ও হলুদ রঙের এই রথের 3 দিকে থাকবেন 9 জন পার্শ্ব দেবতা ও 2 জন দ্বারপাল। রথ জুড়ে রঘুরাজপুর পটচিত্র। সামনে 4টে সাদা ঘোড়া দেখতে পাচ্ছি। মাঝে রয়েছে বোন সুভদ্রার রথ। সারথি হলো অর্জুন। সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। লাল ও কালো রঙের এই রথের উচ্চতা 28.5 ফুট। 12 চাকার এই রথের সামনে রয়েছে কমলা ঘোড়া। আমরা এখন দাঁড়িয়ে আছি দাদা বলরাম বা বলভদ্রের রথের সামনে। এখানে রথের সারথি হচ্ছে দারুক। এখানে 4টে কালো ঘোড়া আছে। রথের নাম তালধ্বজ। বুজ ও সাদা রঙের এই রথের উচ্চতা 29 ফুট। 14 চাকার এই রথের সামনে রয়েছে 4টে কালো ঘোড়া। একটু এবারে যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ি বিগ্রহ দর্শন করতে। জগন্নাথ দেবের পুরাতন মাসির বাড়ির পাশেই এটা হলো নবনির্মিত মন্দির, যেখানে আজকে জগন্নাথ দেব, বলভদ্র ও বোন সুভদ্রাকে রাখা হয়েছে। সবাই এখানে বসে বিশ্রাম করছে। এই অংশটা পজ করে ইতিহাসটা পড়তে পারেন। এই মন্দিরের সংলগ্ন যে সমুদ্র তীর, সেখান থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 3টি নিমকাঠের মূর্তি পাওয়া গেছিলো। সেগুলো এই ভেতরের 3টি মন্দিরে রাখা আছে।
মাসির বাড়ি সংলগ্ন সি বিচ ধরে আমি সোজা হেঁটে চলে যাব আমার ওল্ড দীঘার সি বিচের হোটেল, আমার দীঘালি ওয়ানে। সেখানে আমি চেক ইন করবো। এইটা হচ্ছে মন্দিরের চারপাশটা। এখন যে হোটেলটা দেখছি এটা কলকাতার কলেজ স্ট্রিটে যে দেশ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড আছে ওদের হোটেল। অনেকগুলো সি ভিউ রুম আছে, খুব ভালো হোটেলটা, সমুদ্র দেখতে পাওয়া যায় ব্যালকনি থেকে। এই রাস্তাটা সোজা নেহেরু পার্ক হয়ে নিউ দীঘা চলে গেছে, আর আমরা যাব ঠিক তার উল্টো দিকে ওল্ড দীঘা। সোজা গেলে আমরা আমার হোটেলে চেক ইন করবো। আচ্ছা, আমি এই দিক দিয়ে এলাম নিউ দীঘা থেকে, এই দিকে সোজা চলে গেছে দীঘা বাইপাস, আর আমার হোটেল হচ্ছে এই হোটেলটা দীঘালি ওয়ান, পশ্চিমবঙ্গ সরকারের হোটেল। আমার বুক আছে, এখনই চেক ইন করবো। দীঘালি ওয়ান ও দীঘালি টু এই দুটি হোটেল www.wbtdcl অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের সরকারি ওয়েবসাইট থেকে অনলাইন বুক করতে হয়। ডাবল বেড ডিলাক্স রুম 2200 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। সোম আর বৃহস্পতিবারের মধ্যে যদি বুকিং হয় সিনিয়র সিটিজেন, সোলো ট্রাভেলার এবং ক্যান্সার পেশেন্টের জন্য 10% ছাড় আছে। দীঘাতে একা এলে প্রাইভেট প্রপার্টি যে হোটেলগুলো আছে সেখানে রুম দেয় না, থানা থেকে পারমিশন করে আনতে হয়। সেক্ষেত্রে এই দীঘালি 1-2 সৈকতাবাস ইউথ হোস্টেল একদম আদর্শ। 12টার সময় এখানে চেক ইন এবং চেক আউট টাইম 10টা, রিকোয়েস্ট করলে ওইটা 11টা পর্যন্ত ওরা ছাড় দেয়। আমি এখানে আজকের দিনটি বুক করেছি, কালকে ফিরে যাব। আমি এখন হোটেলটির রিভিউ দিচ্ছি, চারপাশটা দেখাচ্ছি। রিসেপশানে ঢুকেছি, এটা হলো রেস্টুরেন্ট। কালকে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমি ভেতরে ঢুকবো। তো আমি যাচ্ছি, আমার নিচের তলায় রুম আছে, আমি এগিয়ে যাচ্ছি। এরকম পরপর রুম আছে, এখানে জেনারেটরও আছে, লিফটও রয়েছে। এই যে বাঁদিকে লিফট রয়েছে, তাই সিনিয়র সিটিজেনদের জন্য কোনো অসুবিধা হবে না। এরকম সোজা এগিয়ে যাচ্ছি, অনেকগুলোই রুম আছে পরপর। আমার রুম নাম্বার হচ্ছে 104। একটুখানি রুমটা রিভিউ দিই, রুমটা ঢুকে কীরকম আছে। এরকম পরপর সব অনেক রুম আছে। এই ভেতরে ঢুকলাম, ডাবল বেড ডিলাক্স রয়েছে। এখানে একটা টেবিল, এখানে ডাস্টবিন। রুমটা সবথেকে বড় কথা খুবই স্পেসিয়াস। ওই দিকে দুটো চেয়ার টেবিল রয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটল রয়েছে, এই দিকে আয়না রয়েছে, একটা আলমিরা রয়েছে, এখানে দুটো কোল বালিশ আছে। এটা টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোড, মিরার, ওইটা হচ্ছে সোপ
ডিসপেন্সার, একটা আলাদা এনক্লোজার আছে চান করার জন্য, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকটাই এলাকা জুড়ে এই আমার রুমটা। আর এসি, এয়ার কন্ডিশন আছে, পাখাও আছে। আর এখানে টি, কফি, নানা রকমের কিট দিয়েছে, এই যে বসার জায়গা। আর ইলেকট্রিক কেটল আছে, টিভি রয়েছে। এখানে 1 লিটার করে 2টো জলের বোতল আছে। আর দিয়েছে সাবান, চিরুনি কমপ্লিমেন্টারি, এগুলো সব, শাওয়ার ক্যাপ, ডেন্টাল কিট, শেভিং কিট, বডি লোশন, শ্যাম্পু, এইসব দিয়েছে। আর এইটা করে দিয়েছে একটা কমপ্লিমেন্টারি কিট। আর ব্যালকনিটিও খুব সুন্দর, এখান থেকে চারদিকটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। নিচে এটা একতলা গ্রাউন্ড ফ্লোরে, ওপরেও সব পরপর রুম আছে, খুব সুন্দর। আমি এখানে আগে এসে দীঘালি 1টাতেই সব থেকে বেশি থেকেছি। দীঘালি 2টা হচ্ছে একদম দীঘা স্টেশনের গায়ে, ওখানে থাকিনি আমি। তো আমার খুব ভালো লাগে এখানে থাকতে। এটাই হলো রিভিউ। হোটেলে চেক ইন হয়ে গেছে, একটু রিফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। সময় বেশি নেই, কালকেই হোটেল ছেড়ে দিতে হবে। ওল্ড দীঘাটা কত সুন্দর সাজিয়েছে। এইটা হলো জগন্নাথ টেম্পলের একটা কাট আউট রয়েছে, কি সুন্দর ইলেকট্রিক এতে জ্বলছে। এটা হলো নেহেরু মার্কেটের মধ্যে একটা কালী মন্দির আছে। যখনই দীঘা এসেছি এখানেই বিকেল সন্ধেবেলা একবার করে এসেছি দর্শন করতে, আপনাদেরও দর্শন করাই। খুব সুন্দর মন্দিরটা, নতুন করে রিনোভেশন হয়েছে মন্দিরটা। গুড মর্নিং ফ্রম দীঘালি 1। আজ 28শে জুন শনিবার, একটা ঝকঝকে সকাল। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য এখন রেস্টুরেন্টে যাব, তারপর একবার ওল্ড দীঘা সি বিচে যাব। এরপর 11:15টায় এসি ভলভো বাসের একটা টিকিট কেটেছি 300 টাকা দিয়ে, আমি দক্ষিণেশ্বরে নামবো। নেহেরু মার্কেট ছাড়িয়ে বাম দিকে পেট্রোল পাম্পের কাছে ওয়েট করতে হবে, ওখানেই বাস আসবে সন্তোষ। ট্রেনের টিকিট কনফার্ম আছে, কিন্তু হাওড়া থেকে আজকে 3 ঘন্টা দেরিতে ছাড়লো। মানে ওই ট্রেন ধরলে আমার হাওড়া পৌঁছোতে অনেক রাত হয়ে যাবে। আমি এখন রেস্টুরেন্টে ঢুকে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে নিয়েছিলাম বাটার ব্রেড, জ্যাম, জেলি, 2টো ডিম সেদ্ধ, কলা, রসগোল্লা আর চায়ের কম্বিনেশনটা। বাইরে খুবই দুর্যোগ, ছাতা মাথায় নিয়ে আমি এসেছি ওল্ড দীঘার সি বিচে। ছাতাটা খুলে রাখা যাচ্ছে না, খুব হাওয়া দিচ্ছে। এখনই আমি হোটেলে চেক আউট করে বেরিয়ে যাব আমার বাস ধরতে। দীঘা নেহেরু মার্কেট ছাড়িয়ে ওল্ড দীঘায় যে পেট্রোল পাম্প আছে একটু এগিয়ে গেলেই, সেখানেই আমাদের বাস দাঁড়িয়ে আছে সন্তোষ। এই বাসটা দীঘা থেকে ছাড়বে, নিয়ে এটা বারাসাত হয়ে হাবড়া যাবে। আমি নেমে যাব দক্ষিণেশ্বরের ওপর থেকে, যে টোল প্লাজা থেকে দক্ষিণেশ্বরের ওখানটা নামবে, ওখানে নেমে আমি টোটো করে আবার আমি উত্তরপাড়া চলে যাব। অনেক বড় বাস, অনেক ক্যাপাসিটি, এই দিকে মাল রাখার জায়গা আছে।
আমি বাসে উঠে সিটগুলো দেখাচ্ছি, সিটগুলো খুব ভালো। 300 টাকা ভাড়া নিয়েছে। এই যে সামনেই আমার লাল রঙের ব্যাগটা রয়েছে, জানলার ধার থেকে 2 নম্বর এইখানেই বসবো, কেননা একটাই স্টপেজ দেবে আমাদের কোলাঘাটে। এখান থেকে 5.5 ঘন্টা লাগবে দক্ষিণেশ্বর যেতে। কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে, উঠে বসে পড়ছি। আমাদের বাস এখন কোলাঘাটে এসে গেছে। আমরা এখন এখানে 15 মিনিট সময় দিয়েছে। 15 মিনিট মানে প্রায় 25 মিনিট লাগবে এখান থেকে ছাড়তে। টুকটাক করে কিছু খেয়ে নিয়েছি, কেননা সকালবেলা ব্রেকফাস্ট খুব ভালোই হয়ে গেছিলো। চারদিকটা ঘুরে দেখছি, ওই শশা কলা এই ধরনের জিনিস খেলাম, আর ব্রেকফাস্টটাও অনেকটাই হয়েছিল। এইসব পরপর বাস আছে, এখানেই আসে লাঞ্চের জন্য, দীঘা যাওয়ার সময় বা দীঘা থেকে আসার সময়। তো অনেকক্ষণ ধরে বসে আছি। কেউ ইচ্ছে করলে এইখানে টয়লেটও আছে, টয়লেটও যেতে পারেন। 25 মিনিট মানে প্রায় আধ ঘন্টা মতো ব্রেক। কেউ ইচ্ছে করলে লাঞ্চও করে নিতে পারেন। এখানে অনেক স্ন্যাক্স রয়েছে দোকানগুলোতে। আমরা আবার উঠে পড়ব, ঘন্টা 2 লাগবে এখান থেকে। আমার ডানকুনির ওদিক থেকে টোল প্লাজা ক্রস করে আমার দক্ষিণেশ্বর যেতে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাস রয়েছে, আরও অনেক বাস আসছে। এটাই হলো সেই কোলাঘাট। যখন রেল স্টেশন ছিল না দীঘাতে, তখন আমরা সবসময় হাওড়া থেকে বাসে করেই যেতাম। এই একটি জায়গা যেখানে বাসটা থামে যাওয়া আসার সময়। আবার উঠে পড়ছি। আচ্ছা, এই দিক থেকে এলো বাসটা আমাদের সন্তোষ টোল প্লাজা থেকে। এটা এখন চলে যাবে সোজা এতে ডানলপ হয়ে সোজা চলে যাবে বারাসাত হয়ে হাবড়া। আমরা দক্ষিণেশ্বর থেকে আবার অটো ধরে যাব। এইটা দিয়ে সোজা টোল প্লাজা দিয়ে আমরা এলাম। আমরা এই বাঁদিকে নেমে যাব। বাস থেকে নেমে বেশ কিছুটা হাঁটা আছে। এই যে রাস্তাটা সোজা চলে গেছে, বাঁদিকে বেঁকে গেছে, এটা দক্ষিণেশ্বরের দিকে গেছে। রাস্তাটা ক্রস করে ওই দিক থেকে আবার অটো ধরবো, নিয়ে বালিখালের অটো 10 টাকা নেবে, তারপরে বালিখাল যাব। এসেই গেছি কাছাকাছি। আমার একদিনের দীঘা সফর এখানে শেষ হলো। আবার অন্য সময় আসবো। বেশি সময় ছিল না দীঘা ঘোরার। আপনারা সকলে ভালো থাকবেন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ। আমি এখানেই ব্লগটি শেষ করছি।